ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে রিপিট ইস্পাত। সাথে আছে আমি তাসনুভা তন্নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা সব মামলা খালাসের পরও কেন তিনি দেশে আসছেন না, এই প্রশ্ন যখন সর্বোচ্চ, তখনই প্রকাশ্যে দেশে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের কাণ্ডারি তারেক রহমান। সম্প্রতি এক ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে দেশ পুনর্গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন শিগগিরই সরাসরি দেখা হবে। যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা না হলেও ঢাকায় বিএনপির শীর্ষ নেতারা বলছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের নেতা দেশে ফিরবেন। তবে সবকিছু ঠিক থাকলে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই অথবা অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথমার্ধে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন রয়েছে। আর তারেক রহমান দেশে ফিরলেই নাকি আগামী ত্রয়োদশ নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তারেক রহমান দেশের মাটিতে পা রাখলে দলটির ভিতরে ও বাহিরের রাজনীতিতে কোথায় কেমন প্রভাব পড়বে, কে কিভাবে করছেন সেই হিসাব নিকাশ। এদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে চলতি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ তাদের মিশন বাস্তবায়নে ভয়ঙ্কর নাশকতার ছক তৈরি করছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে তাদের ঝটিকা মিছিল কি সেই বার্তাই দিচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। গোলাম মাওলা রনি, দীর্ঘদিনের প্রশ্ন তারেক রহমান কবে দেশে ফিরবেন, যদিও এখনো খুব সুস্পষ্ট নয় তিনি আদৌ কবে দেশে ফিরছেন সেই বিষয়টি, তারপরেও তারেক রহমান খুব স্পষ্টভাবে জানিয়েছেন খুব শিগগিরই সশরীরে তার সাথে হয়তো বিএনপি নেতাকর্মীদের এবং সারা দেশের মানুষের দেখা হতে যাচ্ছে। যদিও সেটি নিয়েও আসলে আলোচনা সমালোচনা আছে। তারেক রহমান দেশে কেন ফিরছেন না সেটি জানার আগে আসলে একটু জানতে চাই, তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতিতে খুব বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে কি না, কি মনে করছেন? অবশ্যই পরিবর্তন আসবে। পরিবর্তন আসবে। আপনি ধরুন জামাতের আমির একটা জায়গাতে সরাসরি যাচ্ছেন, তো যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যে একটা ভাইব তৈরি হচ্ছে, তো সেটি আসলে সালাউদ্দিন সাহেবকে দিয়ে মোকাবেলা করা যাচ্ছে না। এটা হলো রিয়ালিটি। 2 নম্বর হলো বাংলাদেশের একেবারে বৃহত্তম দল দুটো দল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তারা বলে আমরা বড়, আর বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন তারা বড় হয়ে যায়। অর্থাৎ ক্ষমতা কেন্দ্রিক 5 থেকে 10% ভোট, 5 to 10% ভোট সবসময় ক্ষমতার চারিপাশে ঘুরে। তো সেই দিক থেকে বিএনপি এবং আওয়ামী লীগের যদি আমরা সমান ভোট ধরি, তো এখন যেহেতু ক্ষমতার সবগুলো সূচক বিএনপির পক্ষে আছে, তো সেক্ষেত্রে জনপ্রিয়তা ফ্লোটিং ভোট 10% বিএনপির দিকে চলে এসেছে। ক্ষমতার সবগুলো সূচক যদি বিএনপির পক্ষে থাকে এবং তারেক রহমানের সব মামলা থেকেও তিনি খালাস পাচ্ছেন, তারপরেও তাহলে কেন তিনি দেশে আসছেন? ওটাই বলছি। এখন তিনি বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে মানে বিএনপির মধ্যে যে প্রাণ সঞ্চারিত হবে, এর বাইরে অন্য কোনো নিউজ, অন্য কোনো ব্যক্তির পোর্টফোলিও আপনি কোনো মিডিয়াতে দেখতে পাবেন না। মানে তাকে কেন্দ্র করে তারেক রহমান সাহেব আজকে কোথায় যাবেন, সমস্ত টেলিভিশনগুলো সেদিকে ছুটছে। তিনি যে বাসায় থাকবেন সকালবেলা তার বাসার সামনে দেখবেন সব টেলিভিশনগুলো বসে আছে। ওখান থেকে ধরুন বিএনপির নেতাকর্মী যারা বের হবেন, ওই অফিস কেন্দ্রিকই আসলে সমস্ত মিডিয়া চক্রটা ঘুরতে থাকবে। এবং আমাদের সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমের খবরের উপরে কিন্তু যেটা সালাউদ্দিন সাহেব বলছেন যে নির্বাচনের অর্ধেক, মানে ওটাই আসলে প্রচার, ওটাই আসলে প্রসার। তো সেই দিক থেকে এখন এনসিপি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিসে যে সকল পোর্টফোলিওধারী কর্তা ব্যক্তিরা মিডিয়াতে দৃষ্টি আকর্ষণ করছেন, জামাতের যে সমস্ত লোক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছেন, তাদের পুরোটা, অর্থাৎ তাদের জন্য এখন যদি 50% সময় বরাদ্দ থাকে বা চাঙ্ক বরাদ্দ থাকে, তারেক রহমান আসার সঙ্গে সঙ্গে এটা 5%-এ নেমে আসবে। 45% চাঙ্কটা পুরো তারেক রহমানের দিকে চলে যাবে। এই গেল একটা পরিবর্তন, এতে কোনো রকম সন্দেহ নাই। দ্বিতীয় যেটা হলো যে বিএনপির যারা প্রতিপক্ষ, তারপরে বিএনপিকে দেখলে যাদের খুব গা জ্বলা করে, মেজাজ ভীষণ রকম গরম হয়ে যায়, মনে হয় যে বিএনপি একটা খামচি মেরে দেই, গলা টিপে ধরি। তারেক রহমান সাহেব আসার সঙ্গে সঙ্গে এদের সবার যে হৃদয় মন, যেটাকে আমরা জান বলি, এটা একবার হলকমের কাছে চলে আসবে, মনে হবে এখনই তারা মরে যাবে। তো এখন এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ক্রান্তিকাল তৈরি করবে যে একটা মানুষ ছটফট করছে,
যেভাবে মোরগ জবাই করলে মুরগি জবাই করলে যেভাবে ছটফট করে, তারেক রহমান সাহেব যদি এয়ারপোর্টে আসবে, আসার পরে দেখবেন যে বিএনপি বিরোধী যত লোকগুলো আছে তারা সবাই ভীষণ রকম ছটফট করছে, কিন্তু তাদের কিছু করার থাকবে না। আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব যদি এয়ারপোর্টে আসেন, তাহলে ওই দিন বাংলাদেশে এ যাবৎকালে যত লোকের সমাবেশ হয়েছে এয়ারপোর্ট কেন্দ্রিক, যেমন শেখ হাসিনা যখন এসেছিলেন 81 সনে বিশাল একটা সমাবেশ হয়েছিল, জয় যখন এসেছিল তখন একটা বিরাট সমাবেশ হয়েছিল, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজাতে একটা বিরাট সমাবেশ হয়েছিল, 7ই মার্চে একটা জনসমাবেশে বঙ্গবন্ধুর সেই বিশাল একটা সমাবেশ হয়েছিল। এখন বিএনপির লোকদের আশা যে যেহেতু লোক সংখ্যা এখন 18 কোটি হয়ে গেছে, তো সেই দিন আসলে পুরো ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে যাবে এবং ঢাকা শহরে লোক সংখ্যা এখন যা আছে তার দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যাবে। আর ওই লোকের ভিড়ে, ওই লোকের সাউন্ডে বিএনপির যে স্লোগান হবে, তারেক রহমানকে নিয়ে যে স্লোগান হবে, রাস্তাঘাটে তাকে নিয়ে যে প্ল্যাকার্ড হবে এবং বিভিন্ন মনোনয়ন প্রত্যাশী, সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে পৌরসভার মেয়র, এমপি, তারা তাদের নিজেদের প্রয়োজনে নিজেদের টাকায় গ্রাম থেকে লোকজন এনে তারেক রহমানের ছবি সহ গেঞ্জি পরিয়ে, তারপরে শেষে পোস্টার ব্যানার দিয়ে একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে নৃত্য শুরু করবে, সেখানে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন যে তখন কোথায় থাকবে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো এই কারণেই আসলে বিএনপির মধ্যে তারেক রহমান সাহেবকে নিয়ে একটা উদ্দীপনা আছে, ভবিষ্যতে কী হবে না হবে। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন, কেন তিনি আসছেন না? আসছেন এই কারণে যে আমাদের দেশে না, পাক ভারত উপমহাদেশে এই ধরনের জনপ্রিয় নেতা যারা আছে তাদেরকে নিয়ে, যেমন রাজীব গান্ধীর যে অ্যাসাসিনেশনটা, বেনজির ভুট্টোর যে পরিণতিটা, এটাও বিএনপি যারা নেতৃবৃন্দ তাদেরকে ভাবায় যে এই ধরনের ঘটনা যদি বাংলাদেশে ঘটে, যে কারণে হোক না কেন, বিএনপির নেতাকর্মীরা তারা ধরেন তারেক রহমান সাহেবের জন্য আলাদা একটা সিকিউরিটি ফোর্স তৈরি করলো, সরকার তাদের অনুমতি দিল, ঠিক আছে আপনার AK-47 রাইফেল টাইফেল সব কিছু সহ 1000 লোকের একটা বাহিনী গঠন করতে পারবেন। কিন্তু আলটিমেটলি এটা রাষ্ট্র যদি সিকিউরিটি না দেয়, এই 1000 কেন 5000 AK-47 দিয়ে একটা জাতীয় নেতাকে রক্ষা করা যায় না। তাই যদি হতো, নিরাপত্তার এক ধরনের সংখ্যা আছে বলে মনে একটা নিরাপত্তার সংখ্যা না, মানে পুরো দেশের তারেক রহমানের নিরাপত্তার সংখ্যা বা সে ভয় পাচ্ছে বা বিএনপি ভয় পাচ্ছে, নট লাইক দ্যাট। মূল ব্যাপার হলো পুরোটা দেশটাতে একটা অরাজকতার মধ্যে, যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, রাষ্ট্র ব্যবস্থার উপর নির্ভর করা যায় এমন কোনো অবস্থা নাই। এখন ধরুন ঢাকা শহরে যদি নর্মালি 2 কোটি লোক আসে, আরও যদি 1 কোটি লোক আসে, 3 কোটি লোকের সমাবেশের মধ্যে কোনো একটা জায়গাতে ছোট্ট একটা ঘটনা ঘটলে ওটা সামাল দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, যেটা দল পারবে না। তো যার জন্য উনি আসতে চাচ্ছে। নেতাকর্মীদের তো বাদ, তারা অনেক দিন যাবো তারেক রহমানকে দেখেন না। আপনি সে 2006 সনে চলে গেছে, এর মধ্যে কত মানুষ বুড়ো হয়ে গেল, কত মানুষ মরে গেল, কত যুবক বৃদ্ধ হয়ে গেল, কত বালক এখন কিশোর থেকে যৌবনে চলে আসছে। এরা কিন্তু ওই যে তারেক রহমান সাহেবকে দূরে দেখেছে। এদের মধ্যে ধরেন এই যে বলা হয় 54 লাখ লোক জেল খেটেছে, তারপরে কত মামলা, 2 লক্ষ লোক, 54 লাখ লোক না, জেল খেটেছে প্রায় 3.5 লাখ, 3.5 লাখ মামলা, 60 লাখের উপরে মামলার আসামি। আচ্ছা, যারা এই মামলার আসামি হয়েছে 60 লাখ মামলা, এর মধ্যে যারা জেল খেটেছে, এরা যে তরুণদের যে অংশটি গত 18-19 বছর ধরে, তারা তো তারেক রহমান সাহেবকে ফেস টু ফেস দেখেনি, অথচ তার আদর্শের জন্য, তার দলের জন্য তারা জেল খেটেছে, সব কিছু করেছে, ফলে তাকে ঘিরে একটা আবেগ কাজ করবে, একটা আবেগ তো কাজ করবে। কিন্তু আবার এই নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করাটাও যে খুব একটা সহজ কাজ নয়, সেটিও তো সত্যি। রহিন হোসেন প্রিন্স, এই যে কথাগুলো বলছিলেন গোলাম মাওলা রনি, যে দীর্ঘদিনের আসলে একটা অপেক্ষা রয়েছে বিএনপির যারা নেতাকর্মী আছেন কিংবা বিএনপি পন্থী যারা আছেন, তারা আসলে দীর্ঘদিন ধরে তারেক রহমান কিন্তু অপেক্ষা করছেন। কিন্তু বাংলাদেশের রাজনীতির মধ্যে আবার একটা চাঁদাবাজি, দখলদারিত্বর বিষয় চলে এসছে এবং সেখানে বিএনপির নাম বারবার সামনে আসে। তারেক রহমান যদিও বলেছেন যে হয়তো এখনই সেগুলো ঠিক করতে পারবো না, যদি ক্ষমতায় যায় তাহলে এটা ঠিকই কন্ট্রোল করব। সেটা কি কন্ট্রোল করা সম্ভব হবে তারেক রহমান আসলেই বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, মানে যে প্রশ্নটা নিয়ে আপনি আলোচনা করছেন, আমার ধারণা যেটা নিশ্চয়ই বিএনপি সে তার হিসাব নিকাশ করে চলছে এবং ইতিমধ্যে গোলাম মাওলা রনি তিনি প্রথম পার্টে যে কথাগুলো বলেছেন সেটা আমার বিবেচনায় কারেক্টলি তিনি, আমারও বুঝটা যে অ্যাড্রেসটা হয়তো এটা কারেক্ট।
কিন্তু মূল কথা যেটা আপনি বললেন সেটা বলার আগে আমি খালি বলি যে দেখেন, আমাদের উপমহাদেশের রাজনীতিতে একটা চল যেমন আছে, পরিবার কেন্দ্রিক রাজনীতির একটা চল আছে, আর একটা হচ্ছে যে একটা লিডার তিনি যখন প্রতিষ্ঠিত হয়ে যান, কারণ তো বিএনপির ডিফ্যাক্টো তিনি প্রধান নেতা এবং বিশেষ করে দীর্ঘদিন তিনি দেশের বাইরে, কিন্তু সেইখান থেকে এটা পরিচালনা করছেন, সুতরাং হাইটটা একটা ডিফারেন্ট। তো সুতরাং তার কতগুলো বিষয় এখন আছে, এটি একটা দিক। কিন্তু একটা ছোট কথা ঠিক এইখানেও বলে রাখি, সেটা হচ্ছে যেমন এইখানে কথাগুলো হচ্ছে, কিন্তু উনি যখন এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল ওনার কতগুলো বিষয় টিষয় ছিল যেটা হয়তো পলিটিক্যালি এখন ওনাকে মোকাবেলা করতে হচ্ছে না, কিন্তু মনে রাখতে হবে সেই মোকাবেলাটাও তাকে করতে হবে এইটাও। কিন্তু সেটা হয়তো প্রথম দিকে না, এটা পরের জায়গায় যাবে, সেটা বিএনপির হিসাব নিকাশ সেটা করবে। কিন্তু মূল যে প্রশ্নটা আপনি আমাকে করলেন সেটা আমাদের ভাই সহজ বক্তব্য। আমাদের দেশের রাজনীতিতে বিভিন্ন দল তার নিজস্ব আদর্শ, নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য সেইটা আছে। আমরা জেনারেল ফর্মে যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের রাজনীতির একটা প্রধান বিষয়ে দাঁড়াইছে যেটা দুর্বৃত্তায়িত রাজনীতি হয়ে গেছিল। তো সেই দুর্বৃত্তায়িত রাজনীতির কতগুলো দিক থাকে। একটা হচ্ছে যে অর্থনীতিতে তারা এটা পরিচালনা করে সেই অর্থনীতিটাও একটা দুর্বৃত্তায়িত অর্থনীতি, লুটপাটের ধারাটা প্রধান। আর দুর্বৃত্তায়িত অর্থনীতির একটা বিষয় হচ্ছে অসৎ রাজনীতিক, অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা। এই ত্রয়ে মিলেই এই দুর্বৃত্তায়িত রাজনীতির প্রধান উপসর্গ হিসেবে গড়ে ওঠে। তাইলে আপনি যে কথা বললেন যে যদি চাঁদাবাজি বা অন্য যে সংশ্লিষ্ট দলটির সেটাকে কন্ট্রোল যদি করতে হয়, আমার বিবেচনায় হ্যাঁ একটা লিডার তার তো একটা বড় ভূমিকা থাকে, ওই দলের ডিসিশান ডিসিপ্লিন আনা তার একটা ভূমিকায় থাকে। কিন্তু একেবারে এন্ডিং রেজাল্টে মানে শেষ সমাপ্তির ফলাফল যদি চান, আমাদের বিবেচনায় যদি অর্থনৈতিক ক্ষেত্রে এই জায়গাগুলো কোনো পরিবর্তন না করে বা না করা যায়, তাহলে আপনি শেষ বেলায় হয়তো সামান্য কিছুদিন আপনি একটা ভালো দেখতে পারবেন, শেষ বেলায় ইচ্ছা করলেও পারবে না। আবার এই যে নমিনেশনের কথা বলছিলেন গোলাম মাওলা রনি, তারেক রহমান দেশে আসলে সেই নমিনেশনের হিসাব নিকাশটাও অনেকটা পাল্টে যাবে, সেই সমীকরণটাও তো আমার আছে সামনে। বিবেচনায় উনি যেটা বলেছেন খুবই কারেক্টলি বলেছেন, নমিনেশন তো একটু পরের ব্যাপার, কিন্তু সবাই চেষ্টা করবে যে আমি তার আপন লোক, আমি লোকজন দিয়ে দেখানো, এটা দেখাটা কোনো অপরাধ না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক আমাকে যদি বলেন, ওটাকে উনি কারেক্টলি বলছে। কিন্তু আমি যেটা বলছি, আপনি নমিনেশন বুঝলাম, নমিনেশন তো হইতেই পারে, দল বড় থাকলে তো একাধিক হয়। আমাদের মতো দল যা পজিশন তাও ভোটের সময় দেখা যায় ভোট পাওয়া না পাওয়া যাই হোক না কেন আমাদের অনেক জায়গায় ভোটাভুটি করে ডিসিশন আছে, এই সত্য কথা, সেটা আমি সমস্যা দেখি না। আমি বলছি যে আপনি যেহেতু যদি লাস্ট সমাধান চান, ধরুন বোঝার জন্য, এখানে আপনি দল ভুলে যাই, আমরা দলের আলোচনা যদি ভুলেও যাই, ধরেন একটা দল তার যদি ক্ষমতার ওই যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা বললাম যে লুটপাটের ধারা যদি দেশে চলতে থাকে এবং সেই অর্থনীতির অন্যতম পাহারাদার যদি তিনি হন, ওই দল হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে অটোমেটিক্যালি বিভিন্ন জায়গায় তার কত স্বার্থনাশী গ্রুপ দাঁড়িয়ে গেছে। তো এই স্বার্থনাশী গ্রুপ যখন তারা শুধু দাঁড়িয়ে থাকে না, তারা যখন ভোটের কর্তৃত্ব করবে, দল রক্ষার কর্তৃত্ব করবে, তখন ওপরে যিনি যতই ভালো চিন্তা করুক ইচ্ছা করলেও পারবে না, শেষ বেলায় তার কাছে কিন্তু সারেন্ডার করতে হবে। কালকের কথা বলছি না, আমি ওভারঅল বলছি। সুতরাং এগুলো পারবে কি পারবে না এটা নির্ভর করবে ওই দল কোন দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হবে, জনগণের সাথে কি করবে, সেইটার প্র্যাকটিক্যাল ভূমিকার উপরে নির্ভর করবে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই যে দলের আসলে যিনি প্রধান বা নেতা তারা আসলে কি করছেন সেটা তো পুরো দলের উপর একজন বড় ইম্প্যাক্ট ফেলছে, এবং বাংলাদেশের রাজনীতিতেও তারেক রহমানের এই ফিরে আসাটা যথেষ্ট বড় এক ধরনের হিসেব নিকেশ পরিবর্তন করতে পারে, সেটি নিয়ে অনেক আলোচনা আছে। ইতিমধ্যে আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে এখনই আসলে তারেক রহমান বিদেশে বসে বা লন্ডনে বসে যা বলছেন সেই হিসেবে অনেক কিছুই ঘটছে বাংলাদেশে, সেটি আসলে বাংলাদেশের রাজনীতিতে আরো বড় প্রভাব ফেলবে কিনা যদি উনি দেশে এসে আসলে এভাবে প্রভাব বিস্তার করেন। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স এবং আমাদের অত্যন্ত জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব জনাব রনি ভাই, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনি যে বিষয়টি এখানে এনেছেন যে তারেক রহমানের আগমন এবং নানা হিসেব নিকেশ, এবং আমাকে যে প্রশ্নটা করলেন, দেখেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ, এবং
তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য। তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, বাংলাদেশের জনগণের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন তার বাবা। তার মা বাংলাদেশের 4 বারের প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তিনিও তৃণমূল থেকে রাজনীতিতে উঠে আসা একজন ব্যক্তি। এবং তিনি কিন্তু রাজনীতিতে তার যে অভিষেক সেটা মাত্র তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে কিংবা বেগম খালেদা জিয়ার ছেলে হিসাবে নয়, একেবারে একটা ওয়ার্ড কমিটির মেম্বার থেকে কিন্তু তিনি উঠে এসেছেন, এই পর্যায়ে কিন্তু এখানে এসেছেন। তো সেই কারণে তাকে ইচ্ছা করলেই বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে কেউ পারবে না, যেটা আজকে সত্য প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা এবং বাংলাদেশের যারা ভালো চায় না সেসব আধিপত্যবাদী শক্তি তার বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, কিন্তু তাকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি। তিনি এমন একজন রাজনৈতিক নেতা, এখন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, 24 ঘন্টার মধ্যে তিনি এখন 18-19 ঘন্টা তিনি বাংলাদেশের সাথে কানেক্ট থাকেন। এবং ওনার ইশারায় লন্ডনে বসে উনি যেভাবে যা বলছেন সেটি বাংলাদেশে হচ্ছে, এটি কতখানি সত্যি? না, লন্ডনে আসলে ওনার সাথে বৈঠক করবার পরে নানানভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে দেখুন, তিনি বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রধান, এখন ভারপ্রাপ্ত প্রধান আর কি। এবং এই যে রাজনৈতিক দলটি, আমরা তো অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল, আমরা অতীতে ক্ষমতায় ছিলাম, আমাদের ভুলও আছে, আবার আমাদের সফলতাও আছে, আমাদের অভিজ্ঞতাও আছে। আবার ইনশাল্লাহ এই নির্বাচনে জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা হয়তো ক্ষমতায় যাব। তা আমাদের মতো দলের একজন প্রধান নেতার তার যে রাজনৈতিক বিচার বিশ্লেষণ এবং তার যে আপনার চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত গ্রহণের যে আপনার অবস্থা থাকে, এটা তো অন্য দলেরও থাকে, আমি অস্বীকার করব না, কিন্তু আমরা তো একেবারে তৃণমূল থেকে সিদ্ধান্তটা উঠে নিয়ে আসি, মতামতটা নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। সেখানে ওনার বক্তব্য তো অবশ্যই কারেক্ট হবে। উনি বলেছিলেন যে নির্বাচন যত পিছাবে, যত দেরি হবে, বিলম্ব হবে, বাংলাদেশ ততই অস্থিতিশীলতার দিকে যাবে। সেটা কি প্রমাণিত হয়নি? সেটি তো আসলে আপনাদের দলের তৃণমূল পর্যায়ে যথেষ্ট অস্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি। আপনাদের শীর্ষস্থানীয় নেতা তিনি যদি একেবারে নির্বাচনের আগ মুহূর্তে দেশে আসেন, তাহলে এই অবস্থা কি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন? না, আমরা কেন অস্থিতিশীল, কোথায় দেখলেন আপনি? হ্যাঁ, আপনাদের কিছু কিছু তো সেগুলো আমরা বহুবার উত্তর দিয়েছি, কিন্তু সেগুলো তো এখন অনেক নিয়ন্ত্রণ করা গেছে, এই তারেক রহমানের নেতৃত্বে নিয়ন্ত্রণ হয়েছে। এবং সেইটা একটু আগে আপনি রনি ভাইকে যে প্রশ্নটা করেছিলেন যে তারেক রহমান আসলে কি পরিবর্তন হয়, আমি ওইদিকে যেতে চাই না। আমি মনে করি তিনি যে স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের, একটা নতুন রাজনীতির পরিবর্তনের স্বপ্ন দেখেন, রাষ্ট্রের যে পরিবর্তনের স্বপ্ন দেখেন, একটা বৈষম্যহীন সাম্য মানবিক রাষ্ট্রের যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের একটা নবজাগরণ শুরু হবে। এবং সেই লক্ষ্যে তিনি আমাদের নেতাকর্মীদেরকে কিন্তু তাদের মন মানসিকতার পরিবর্তনের জন্য তাগিদ দিয়েছেন। এবং যারা এই মন মানসিকতা পরিবর্তন ঘটাতে পারছে না তাদেরকে তিনি দল থেকে বহিষ্কার না শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও তুলে দিতে কিন্তু দ্বিধা করছেন না। এবং এই নেতাকর্মীরা কিন্তু বিগত 15 বছর আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার। সে যত বড় নেতা হোক না কেন, যত জনপ্রিয় হোক না কেন, যত ত্যাগী হোক না কেন, যত মামলার আসামি হোক না কেন, যত নির্যাতিত নিপীড়িত হোক না কেন, যদি কেউ অনৈতিক পথে পা বাড়িয়েছে তাকে কিন্তু তারেক রহমান বা বিএনপি স্পেয়ার করে নেই। এটা কি রাজনীতির পরিবর্তন নয়? আজকে আসছি, আমি আরেকটু কথা বলছি যে আপনি বলছেন যে তারেক রহমান কেন দেরিতে আসছেন। এইটা শোনেন, দীর্ঘ 18 বছর তাকে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে, কারণ বাংলাদেশে আসা তার জন্য একটা থ্রেট ছিল। আসা মাত্রই শেখ হাসিনা তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিত, এরকম পরিকল্পনা নিয়ে কিন্তু আপনার আঘাত ছিল। উনি বহুবার আমাদের বাংলাদেশে ফিরে আসতে চেয়েছেন, আমরাই তাকে নিষেধ করেছি, প্রকাশ্যে তার সাথে আলোচনা করে নিষেধ করেছি যে আপনি এখন আসবেন না, আপনি আসা মাত্রই আপনাকে তার মহা বিপদের সম্মুখীন হতে হবে। তো উনি কিন্তু ওনাকে আমরা আশা ঠেকিয়েছি। এখন অবশ্যই তিনি আসবেন না কেন? এটা আমাদের রাজনৈতিক কৌশল হতে পারে। এখনও তো দেশ আপনার অস্থিতিশীল, এখনও তো আপনার নির্বাচন নিয়ে আজকে তারেক রহমান নিজেই বলেছেন। এখন তারেক রহমান, আমি একটা লাইন শেষ করি, তারেক রহমান আজকে ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনে নিজেই বলেছেন কিছু কিছু রাজনৈতিক দল বাংলাদেশকে কিন্তু এখনো অস্থিতিশীল করার পরিকল্পনায় আছে। এবং হ্যাঁ, রাজনীতির মতভেদ থাকবে, তাদের নিজস্ব বক্তব্য থাকবে, কিন্তু এমনভাবে এসব বক্তব্য উপস্থাপন করা উচিত না যেখানে আমাদের এই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা ব্যর্থ হয়ে যায়। সেই কারণেই এখনও কিন্তু অনিশ্চয়তা আছে। তারপরেও
আমরা বলতে চাই উনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশে পদার্পণ জি, এবং গোলাম মাওলা রনি, আপনার একটা ব্যক্তিগত মতামত আমি একটু তুলে ধরতে চাই। আপনি বলেছেন তারেক রহমান দেশে না এলে বিএনপির অবস্থা জাতীয় পার্টির মতো হবে। যদি বিএনপির অবস্থা জাতীয় পার্টির মতন হয়, সেদিকে আবার আওয়ামী লীগের এক ধরনের তাই বলছেন ভয়ঙ্কর নাকি? ছকের কথা আসলে আসছে নানানভাবে, এবং সেখানে ব্যবস্থা নিতে উপদেষ্টা পরিষদকে নির্দেশও দেওয়া হয়েছে, যেখানে উপদেষ্টারা নিজেরাই আসলে মব দেখে আবার নিজেদের সরকারের কাছে নিজেরাই আসলে আবার অভিযোগ করছেন। তার মানে আওয়ামী লীগের এত বড় ভয়ঙ্কর ছক রুখে দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদ এই নির্দেশ কতখানি তারা অ্যাক্টিভ করতে পারবে? এই প্রশ্নটা একটা বিরতিতে যেতে চাই। জি ইস্পাত মিত্র রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি ইস্পাত মিত্র রাজকাহন দেখছেন। গোলাম মাওলা রনি, আপনার ব্যক্তিগত একটি মতামত দিয়ে প্রশ্ন করেছিলাম, তারেক রহমান দেশে না এলে বিএনপির অবস্থা জাতীয় পার্টির মতন হবে। সেই আশঙ্কা যখন আছে, তেমনি একই সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট উঠে আসে যে আওয়ামী লীগ এক ধরনের ভয়ঙ্কর ছক কষছে এবং ব্যবস্থা নিতে উপদেষ্টা পরিষদকে নির্দেশও দেওয়া হয়েছে। অবস্থা যদি সব মিলে এরকম হতে থাকে, সেই ব্যবস্থা নেওয়ার সক্ষমতা উপদেষ্টা পরিষদের কতখানি? মার্কেটিংয়ের একটা ভাষা আছে, ফিলিপ কটলার, যাকে মার্কেটিং গুরু বলা হয়। আপনি যদি সফলতা অর্জন করতে চান, তাহলে মানুষকে লোভ দেখান, গ্রিড তৈরি করতে হবে মানুষের মনে। আর দ্বিতীয়ত হলো মানুষকে ভয় দেখাতে হবে। আপনি দেখেন করোনার সময় আমরা ভয় পেয়ে এই যে হাত ধোয়া শিখলাম এবং মুখে মাস্ক পরা শিখলাম। সারা পৃথিবীতে কত ট্রিলিয়ন ডলার ব্যবসা হয়েছে এটা বুঝতে হবে আপনাকে। এখন মূল ব্যাপার হলো বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় আসবে। এখন বিএনপিকে তো আসলে জামাতের ভয় দেখিয়ে বিএনপিকে পিছিয়ে হটানো যাবে না। এর কারণ হলো সেই 1975 সনের 15ই আগস্টের পরে 7ই নভেম্বর থেকে যখন জামাতের অভ্যুদয় হলো, তখন থেকে একেবারে এখনও পর্যন্ত জামাত যত বড় কথাই বলুক না কেন, বিএনপির এই যে যদি 35% ভোটার ধরেন, তাহলে 13 কোটির 35% কত, 2.25 কোটি বা 2.5 কোটি ভোটার আছে। তারা জাস্ট মনে প্রাণে বিশ্বাস করে যে জামাতের যারা লোকজন আছে এরা আমাদের সাথে 1 মিনিট টিকতে পারবে না। এই যে 2.5 কোটি মানুষের যে মনোবল, সেই মনোবলটাকে ভেঙে দেওয়ার জন্য জামাত বা অন্যান্য যারা বিএনপি বিরোধী শক্তি, তারা একটা ভয় বা আতঙ্ক তৈরি করবে। সে আতঙ্ক কি? সে আতঙ্ক আওয়ামী লীগ যে কাজ করেছে এই বাংলাদেশে, তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার জন্য মোর দ্যান 2 ডিকেড, একেবারে রিফাইন্ডও যদি হয় 20 বছর তাদেরকে অপেক্ষা করতে হবে। দেয়ার ইজ নো ওয়ে। আর রাষ্ট্র ক্ষমতায় আসাটা আরও অনেক সুদূর পরা হতো। মানে রাজনীতিতে শুধুমাত্র জয় বাংলা বলবে, জয় বঙ্গবন্ধু বলবে, নির্ভয়ে নিশ্চিন্তে, এই জন্য 20 বছর তাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু এখন এই যে আওয়ামী লীগের নামে যে মিছিল হচ্ছে, আপনার কি মনে হয় এটা কি সব আওয়ামী লীগের লোকজন মিছিল করছে? যে দেখেন এর পেছনে আরও অনেকের বিনিয়োগ আছে। আদারওয়াইজ সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মী এবং শিল্পপতিরা আছেন। মানে এখানে যারা বিএনপি বিরোধী শক্তি আছে, তারা বিএনপিকে ভয় দেখানোর জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় দেখানোর জন্য আওয়ামী লীগের নামে যে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করা হচ্ছে না, কিন্তু তারা কেউ হয়তো আওয়ামী লীগের নয়, এটা আমি 100% নিশ্চিত হতে পারছি না। দেয়ার মাইট বি কনস্পিরেসি। এর কারণ হলো ওই যে ফিলিপ কটলার যে থিওরি, বিএনপিকে ভয় দেখাতে হবে। এখন বিএনপি তো জামাত ভয় দেখাতে পারবে না। জামাত যদি 1 কোটি লোক নিয়েও ঢাকা শহরে মিটিং করে এবং 7 দিন বসে সিরাত মাহফিল করে, বিএনপির একটা সাধারণ কর্মী ওই একটু জাস্ট মুড়ি খাইলো যে অবস্থা, সে মনে করে ঝালমুড়ি খাচ্ছে, এটা তার কাছে গায়েই লাগবে না, এরকম একটা অবস্থা। তো এই জন্য বিএনপির অফিসের সামনে যদি হুট করে 50 থেকে 60 জনের একটা ছাত্রলীগের মিছিল হয়, বিএনপির লোকজন কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। এটা সাধারণ হিসাব। কাজেই এই মুহূর্তে বিএনপিকে ভয় দেখাতে হবে। ভয় দেখানোর জন্য আওয়ামী লীগের নাম এটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। কাজে এখানে আওয়ামী লীগের উপস্থিতি আছে বা না আছে, গোয়েন্দা সংস্থা কি আছে না, সেটা বিএনপি বুঝবে। এই গেল একটা কথা। দ্বিতীয় যেটা বলছি আমি, ওটা একটা খণ্ডিত বক্তব্য। হেডলাইনটা ঠিকই আছে যে তারেক রহমান সাহেব যদি এই মুহূর্তে না আসেন, তাহলে তাদের অবস্থা জাতীয় পার্টির মতো হবে। এটা আমি জাতীয় পার্টির 1991 সনের কথা বলছি। অর্থাৎ যখন এরশাদ সাহেব ছিলেন না, তখন জাতীয় পার্টির যে অবস্থা হয়েছিল 91 থেকে 96 সাল অবধি, ঠিক সেই সময়টাতে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় নেতা আছেন, অনেক যোগ্যতম লোক আছে, কিন্তু কেউ দাঁড়াতে পারেনি। এরশাদ সাহেব জেলে ছিলেন। আবার ওনাকে দূরে রাখার ফলে তাকে দিয়ে যে কাজগুলো মানে ভয় দেখিয়ে রাষ্ট্রশক্তি,
বিএনপি এবং আওয়ামী লীগ তাকে দিয়ে যে কাজগুলো করেছে সেই কাজ করার ফলে তার নেতৃত্বের বা তার যে 10 বছর সে যে শক্ত হাতে দেশটা চালিয়েছে ওটা জেলে নেওয়ার পরে সেই জিনিসটা হয়ে গেছে। এখন জনাব তারেক রহমান সাহেবের যে ভাইব, এই মুহূর্তে যে ভাইবটা আছে, এটাকে যদি আপনি ধরেন তার ভিতরে একটা রাষ্ট্রনায়কোচিত ভাব চলে এসেছে, যেটা শেখ হাসিনা যতদিন আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত ছিল না। এটা প্রকৃতি এবং পরিবেশের কারণে তার মধ্যে আপনি দেখেন এখন তার ভাষা চেঞ্জ হয়ে গেছে। এখন তিনি যে কথাগুলো বলছেন অনেক মানুষকে স্বপ্ন দেখাতে পারছেন, এবং বিএনপির যে একেবারে ঘোরতর শত্রু তারাও বলার চেষ্টা করছেন যে না, তারেক রহমান সাহেবের এই ম্যাচুরিটিটা এসে গেছে। কিন্তু যদি বিএনপির যারা নেতাকর্মী আছে উনি তো আসবেন বেসিক্যালি আমাদের ইমরান সালে প্রিন্স ভাইদের উপর নির্ভর করে, সালাউদ্দিন সাহেবদের উপর নির্ভর করে। এখন তাদের মনে যদি বিএনপির প্রতিপক্ষরা এরকম একটা আতঙ্ক তৈরি করে ফেলা হয় যে ডেইলি 100টা টেলিফোন যাইতেছে, লিডার আপনি এখন আসবেন না, ফলে কি হচ্ছে ওই যে বিএনপির যে অবস্থা এখন হবে সেটা জাতীয় পার্টির মতোই সেই হয়ে যাবে। আতঙ্কটা আছে কিনা সৈয়দ ইমরান সালে প্রিন্স? কারণ আমি একটু যুক্ত করি এই আতঙ্কের সাথে যেই কথা আমরা বলছি যে আওয়ামী লীগের আসলে এক ধরনের বড় ধরনের ভয়ঙ্কর ছক কষার যে গুঞ্জন শোনা যাচ্ছে, বা আসলে গোয়েন্দারা বারবার পরামর্শ দিচ্ছেন পুলিশ সদর দপ্তরকে সতর্ক থাকতে, সেই পরামর্শে পুলিশের মধ্যে কু হওয়ার সম্ভাবনা বলা হয়েছে। যে আতঙ্কের কথা গোলাম মাওলা রনি বললেন, সেই আতঙ্কেরও তো আলোচনা সমালোচনা চলছে রাজনীতিতে। সেই ভয়েও কি আসলে তারেক রহমান খালেদা দিতে আসছেন? না, কখনোই না। এইটা আতঙ্ক আমি বলতে চাই না, এটা মানে আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র। আমরা কয়েকদিন আগেই দেখেছি যে দিল্লিতে শেখ হাসিনার সাথে বাংলাদেশের মানে শেখ হাসিনার আমলে যারা শেখ হাসিনার দ্বারা যেসব শিল্পগোষ্ঠী আপনার লাভবান হয়েছে, কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য, এবং সেগুলি শেখ হাসিনা, জয়, আপনার কি বলে রেহানা, ববির টাকা তাদের কাছে আছে। সেখানে নাকি 2,500 কোটি টাকা আপনার হস্তান্তর হয়েছে, এবং সেই টাকার আমরা কি দেখতে পাচ্ছি না সেই টাকার গরমটা ঢাকা শহরে কিভাবে বিভিন্ন জায়গায় প্রস্ফুটিত হচ্ছে। তো এগুলো করে আসলে রাজনীতিতে আতঙ্ক সৃষ্টি করা যায় না, বরঞ্চ যারা এই পথে পা বাড়ায় তারাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। শেখ হাসিনা অলরেডি বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে, যেটা রনি ভাই বললেন যে 20 বছরেও এটা সম্ভব না এটা কাভার করা। আমি বলবো যে আজকে দেখেন আওয়ামী লীগের বড় বড় নেতা যারা বড় বড় হুঙ্কার দিত যে আমরা পালাই না, অমুক এই করি না সেই করি না, তারা নিজেরাই আজকে পালিয়ে গেছে, টাকা কামাই করে চলে গেছে। ওবায়দুল কাদের নিজেই বলতো কাওয়া বলে যে আপনারা যারা টাকা কামিয়েছেন, মানে আওয়ামী লীগের কর্মীদের বলতো যে এই টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে পারবেন না, উনি নিজেই পালিয়ে গেছেন। তো এই এখন তার অবশিষ্ট যে নেতাকর্মীরা যা গ্রামগঞ্জে পাড়ায় মহল্লা একটু থাকছিল, এই সব করে তাদেরও কিন্তু এখন জীবনকে বিপন্ন করে ফেলছে, এবং তারাও কিন্তু আজকে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এগুলি করে আসলে রাজনীতি হয় না, আমি ওইটাকে আতঙ্ক বলতে চাই না। কিন্তু তারেক রহমান অবশ্যই বাংলাদেশে আসবেন। আমি তো বলেইছি আমার প্রথম বক্তব্যের শেষাংশে যে উনি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আসবে। আর আমাদের রনি ভাই যে কথা বলেছেন যে তারেক রহমান দেশে না আসলে বিএনপির অবস্থা জাতীয় পার্টির মতো হবে, আপনি দেখেন বেসিক্যালি 2018 সাল পর থেকে বেগম খালেদা জিয়া বা তারেক রহমান কেউই কিন্তু বাংলাদেশে সশরীরে নাই। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমাইশি রায় দিয়ে জেলে ঢোকানো হয়েছিল, তখন বলেছিল বিএনপি ধ্বংস হয়ে যাবে, বিএনপি অফিসের লোক পাওয়া যাবে না। তারেক রহমান তো তখন দেশে নাই, বিদেশে। তো এই পরের 5-7 বছর বিএনপির জাগরণ কি উঠে নাই? আমরা একটা পদযাত্রা দিয়েছি, ওইটা বিশাল আপনার গণমিছিল হয়ে গেছে। আমরা একটা সভা দিয়েছি, সমাবেশ হয়ে গেছে, সমাবেশ দিয়েছি, মহাসমাবেশ হয়ে গেছে। আওয়ামী লীগের বাধা বিঘ্নকে উপেক্ষা করেই তো আমরা করেছি। আর সেই কারণে আমি যে এইটাকে বিএনপিকে জাতীয় পার্টির সাথে তুলনা করা, আমি মনে করি এটা সঠিক না। জাতীয় পার্টির কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না, তারা আসলেই একটা পরগাছার মতো সেই ষড়যন্ত্রের আভাস তো আছে। রুহিন হোসেন প্রিন্স, আওয়ামী লীগের ভয়ঙ্কর ছকে ষড়যন্ত্র কিংবা সামনে নির্বাচনকে ঘিরে নানান রকম ষড়যন্ত্রের আভাস আছে, এবং খুব স্পষ্টভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন তারা আসলে এক ধরনের মিশন শুরু করতে চান। ব্যবস্থা নিতে উপদেষ্টা পরিষদের নির্দেশনা এসছে, কিন্তু আসলে সেই উপদেষ্টা পরিষদ এই ব্যবস্থা কতখানি প্রয়োগ করতে পারবেন বলে মনে করেন? আচ্ছা, আমার কংক্রিট 2-3টা বক্তব্য এ ব্যাপারে। প্রথম কথা, এখানে আলোচনা যেটা আসছে এটা আমিও একমত যে আমরা এটা মনে রাখতে হবে যে দলটির কথা আপনি বললেন, একটা হচ্ছে 1 দশক জুড়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম চলছিল, হঠাৎ করে কিন্তু ঘটে নাই। 2 নম্বর হচ্ছে এটা মনে রাখতে হবে মানুষ তার অবসান চাচ্ছিল, এবং যার জন্যে যে গণ অভ্যুত্থান সংগঠিত হলো রক্ত দিয়েই তো এটা অর্জন করতে হলো। সুতরাং আমি ইচ্ছা করলেই কাল পরশু হুট করে চলে আসবে এই বিবেচনাটা আমি জানি না যে কোন ছকে মানুষ করে।
এটার আমি কোনো সম্ভাবনা দেখি না। নানা সময় নানা ঘটনা ঘটে কেন, এইখানে দুইজন আলোচনা করেছেন, আমি ওই সময়টুকু আর নিলাম না। কিন্তু পরের পয়েন্টটাকে বলতে চাই, যেটা সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক আমাদেরকে জানিয়েছিলেন, ওইখানে ওনাকেও যেটা বলেছিলাম পরিষ্কার করে, সেটা হচ্ছে দেখেন বিরাট একটা আশাবাদ গড়ে উঠেছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি সেই জায়গায় কিন্তু নাই, পাশ করতে পারে নাই। এইটা না করার কারণে আবার এখানে গণতন্ত্রের যে যাত্রা, একটা ইলেকশন, নির্বাচিত সরকার দেখতে পাচ্ছি না। সুতরাং মানুষ কারোর মনে একটা নেগেটিভ অ্যাটিটিউড গ্রো করছে। সুতরাং আমরা যদি এইটার উত্তরণ ঘটিয়ে গণতন্ত্রের পক্ষে যে যাত্রার কথা, আমি যাত্রা শব্দটা এই জন্য বলছি যে কালকে পরশু ইলেকশন হয়ে গেলেই সব কিছু হয়ে যাবে, নট দ্যাট। কারণ দীর্ঘ যে সংকট, এইটা থেকে গণতন্ত্রের পথে যদি যাত্রাটা আমরা শুরু করতে পারি। একটু আসি, আমি শেষ করি। সমীকরণ বারবার অনেকেই সামনে আনবার চেষ্টা করছে, যেমন অনেকে বলার চেষ্টা করছেন যে নতুন যে রাজনৈতিক দলটি আছে তারা আসলে এই সরকারের অনেক বেশি আশীর্বাদ পুষ্ট। আবার এটিও হচ্ছে যে বিএনপি যা বলছে কিংবা লন্ডন থেকে যে নির্দেশনা আসছে, এই সরকার সেই অনুযায়ী কাজ করছে। তার মানে এই সরকার আসলে কাদের হয়ে কাজ করছে? আমি আপনার এই উত্তরটাতে আপনার কাছে ফিরে আসবে, একটি বিরতি নিতে চাই। জিপি ৩০ রাজখান আর একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ৩০ রাজখান দেখছেন, রহিন হোসেন প্রিন্স আপনার সাথে আলোচনায় ছিলাম। নানানভাবে অন্তর্বর্তী সরকারকে নিয়েও সমালোচনা আছে যে তারা আসলে নতুন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, আবার অনেকে বলার চেষ্টা করছেন লন্ডন থেকে যে নির্দেশনা আসছে সেই মতবাদে তারা কাজ করছেন। তাহলে আসলে যে ভয়ঙ্কর ছকের কথা আমরা বা যে আশঙ্কার কথা আমরা বলছি, সেগুলো মোকাবেলা করার জন্য তাদের সক্ষমতা কতখানি? আমি যে কথাটা আমি আমার ধারাবাহিকতায় বলি, ওনারা বরঞ্চ ওই সক্ষমতার আগে ওনাদের যে দায়িত্ব, ধরুন মিনিমাম যে মব সন্ত্রাস হচ্ছে, এটা দমন করুক। জনগণের জনজীবনের আমি যতটুকু খুব বুঝেই বলছি, নিরাপত্তা দেওয়া সম্ভব, এই পজিটিভ কাজটা করুক। আর ওই যে বললেন বিশেষ কোনো দল বা গোষ্ঠীর প্রতি ওনাদের সমর্থন, এইগুলো বাদ দিক। যে ভোটের কথা বলেছে এখন যে সময়টা, সেই ভোটে সবাইকে মিলে কিভাবে নামানোর কাজটা করা যায়, এই কাজটা করলেই ওই যে অন্য দমনের কথা যে কথা বলছে ওই দিকে যেতে হবে না, পাবলিকই রুখে দাঁড়াবে। কারণ মনে রাখতে হবে, এটা গণঅভ্যুত্থানের পরেই কিন্তু আমরা এই যাত্রাটা শুরু করেছি। তা আমাকে নির্ভর করতে হবে ওই ছোট্ট গোষ্ঠীর উপরে, আপনি নির্ভর করলে পারবেন না। এটা করতে হবে জনগণের উপরে এবং এই আন্দোলনের যে শক্তিবর্গ ছিল তাদের উপরে। ওই কাজটুকু করতে পারলে, ওই যেটা বললেন আপনি শুধুই একটা দল তো দেখছেন, দল কেন, এখানে উনিও বলেছেন আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি যারা বাংলাদেশকে একটা দুর্বল রাষ্ট্র হিসাবে দেখতে চায়, তারা কিন্তু কখনো একটা নির্বাচিত সরকার চাইবে না, মনে রাখতে হবে। এবং এখন আগের যে কোনো সময়ের তুলনায় ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের ইম্পর্টেন্সটা অনেক বেড়েছে। এই দেখেন অনেকদিন আমাদের আলোচনা হচ্ছে না পার্বত্য অঞ্চল এবং ওই অঞ্চল ঘিরে, কিন্তু জানেন ওই অঞ্চল ঘিরে এখন কি হচ্ছে আমরা তো কিছুই এখনো বলতে পারছি না। আপনি ওই যে জাতিসংঘের মহাসচিব এসে গেলেন, তখন উনি যে বলেছিলেন কি রোহিঙ্গাদের পরের ঈদ নাকি কোথায় যেয়ে করবেন, এই সময় কি পরিমাণ আসছে দেখেন। ওইখানে অন্য রাষ্ট্র গঠন, অন্য যে বিষয়গুলো, এই সংকটগুলো কিন্তু রয়ে গেছে। সুতরাং তারা চাইবে একটা দুর্বল সরকার এইখানে থাকুক, বরঞ্চ সরকারকে এই যে বললাম জনজীবনের শান্তি আনার জন্য কাজটা করে নির্বাচনের পথে সবাইকে নিয়ে যদি হাঁটার কাজ করে, ওই যে কথাগুলো বলতেছেন ওইটা প্রতিহত করার জন্য আমার বিবেচনায় গণঅভ্যুত্থান উত্তর দেশে এটা কিন্তু অন্য মানুষ লাগবে না, জনগণের রূপে দাঁড়াবে। গোলাম আল্লাহ রনি, জনগণের কথা আসলে আমরা কতখানি চিন্তা করি? তারেক রহমান দেশে আসলে নানানভাবে সমীকরণ পাল্টে যাবে, বিশেষ করে আপনি বা সবাই আসলে এখানে কথা বলছেন যে নমিনেশন নিয়ে বিএনপির এক ধরনের বাণিজ্য, সেই অভিযোগ দীর্ঘদিন আমরা শুনেছি। সেই নমিনেশন নিয়ে আবার হিসেব নিকেশ বা সমীকরণ পাল্টে যেতে পারে কিনা, কিংবা জোটবদ্ধ হয়ে আসলে বিএনপিকে পিছিয়ে দেবার যে সমীকরণ, সেটিও নানানভাবে পরিবর্তন হতে পারে কি? মূলত আসলে আমি তো বিএনপির মনোনয়ন পেলাম, আমাকে তো একটা চাও খাওয়াতে হয়নি কাউকে। মনোনয়ন নিয়ে বাণিজ্য হয় আমার কাছে আই ডু নট বিলিভ সো, মানে হলে আমি এটা দেখতাম বা জানতাম। 2 নম্বর হলো যে বিএনপিকে তো রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তার জনপ্রিয় প্রার্থীকে লাগবে বিভিন্ন এলাকাতে যাদের জনসম্পৃক্ততা রয়েছে। আদারওয়াইজ যদি সে নমিনেশন বিক্রি করে, তাহলে সে যে লোক নমিনেশন টাকা দিয়ে কিনে নিচ্ছে, সে আর যাই হোক না কেন প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশগ্রহণ করে দলকে জিতিয়ে আনতে পারবে না। এটা তো বিএনপি ভালো বুঝে। এখন একটা নমিনেশন যদি বিক্রি করে কার কাছে কিছু টাকা পয়সা নেওয়া হয় আর একটা আসন হারানো হয়, এবং একটা আসনের কারণে অনেক সময় দেখা যাচ্ছে সরকার গঠন করা যায় না। ফলে আমি মনে করি যে কোনো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যখন বলা হয় যে এই দলটা নমিনেশন বাণিজ্য করে, মূলত সেই দলটির প্রতি অবিচার করা হয়। বিএনপির মতো একটা বড় দল আসলে ওই পর্যায়ে নেই। তবে হ্যাঁ,
মানে এদিকে যে কিছু একটা হয় না তাও বলা যায় না। তো ওটা আসলে দলের সিদ্ধান্ত নয়, দলের নিচে একটা সিন্ডিকেট, দুর্নীতিবাজদের একটা চক্র সবসময় থাকে, সব দলই আছে। এমন যে সৎ লোকের শাসন, জামাতের মধ্যে যে এরকম লোক নাই যে আসো তোমার একটা মনোনয়ন নিয়ে দেবো, বিনিময়ে আমাকে একটু কিছু দাও, এই কথা কিন্তু বলা যায় না। ফলে এটা সব দলের মধ্যে মোরালেস কম আছে। কিন্তু আমি মনে করি যে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় তারা কখনোই মনোনয়ন বাণিজ্যর কথাটা চিন্তাই করে না। সবার আগে চিন্তা করে এমন একটা প্রার্থী যে বিপুল ভোটে জয়লাভ করে আসবে, এমন একটা প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করতে পারে, এমন একটা প্রার্থী যে মুখ খুললে পুরো জাতিকে রিপ্রেজেন্ট করতে পারে এবং দলকে, দলের যে ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে দেশে এবং দেশের বাইরে। এটা বড় বড় রাজনৈতিক দলের একটা টার্গেট থাকে। হিসেব পাল্টে যেতে পারে সেরকম কোনো সম্ভাবনা আপনি দেখছেন? আবার বলেন। বড় কোনো হিসেব নিকেশ পাল্টে যেতে পারে রাজনীতিতে তারেক রহমান আসবার পর, সেরকম কোনো সম্ভাবনা কি দেখছেন? তারেক রহমান আসলে সব হিসাব পাল্টে যাবে। মানে এখন রাজনীতির যে হিসাবগুলো আছে, প্রথমত যমুনার গুরুত্ব কমে যাবে, আপনি লিখে রাখেন। প্রথমত এখন এই মুহূর্তে যমুনাকে নিয়ে যে আপনার আদিক্ষেতা দেখছেন, যমুনার গুরুত্ব কমে যাবে। 2 নম্বর হলো তারেক রহমান সাহেব যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একদিন দেখা করতে আসেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওনার বাসায় গিয়ে 2 দিন দেখা করতে যেতে হবে। এই অবস্থা। এখন আপনি দেখেন যমুনা থেকে সামনে এসে মির্জা ফখরুল সাহেবরা যেভাবে এসে দূরে এসে সংবাদ সম্মেলন করতে গিয়ে তারা যে কষ্ট করে, ওই লোকগুলো করে কি যমুনার যারা লোকজন মূলত বিএনপিকে বিব্রত করার জন্য সাংবাদিকদের ওই যেটা বসার যেটা ছাউনি আছে ওখানে নিয়ে যায় যেন তারা একটু মেজাজ হারিয়ে ফেলে। ঠিক একই ঘটনা যে দেখবেন তারেক রহমান সাহেবের বাসার সামনে ঘটনা ঘটবে। যখন ওই যে যমুনা থেকে লোকজন দেখা করতে যাবে, ওই তারেক রহমান সাহেবের বাসার যারা স্টাফ তারা করবে কি, সাংবাদিকদের জন্য আলাদা একটা শেড করবে, ওখানে গিয়ে তাদের বক্তব্য দিতে হবে। এটা লিখে রাখলে এর বাইরে কোনো কিছু হবে না। বড় একটা হিসেব নিকেশ আসলে পাল্টাতে যাচ্ছে সৈয়দ ইমরান সালে প্রিন্স। ভোটে এই কারণে আসলে বিএনপিকে আটকানোর জন্য তো নানান রকম হিসেব নিকেশ আছে, জোটবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে যাতে শুধুমাত্র বিএনপিকেই হারিয়ে দেওয়া যায়। তারেক রহমান আসলে আসলে সেই ধরনের হিসেব নিকেশটাও আমরা পাল্টাতে দেখবো কিনা? আমরা ওই জোটকে স্বাগত জানাই। যারা বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে নির্বাচনে, ওই জোটকে আমরা স্বাগত জানাই। রাজনীতির ময়দানে, ভোটের ময়দানে আমরা জনগণের রাজনীতি করি, জনগণের শক্তিতে বলীয়ান হয়ে আমাদের কর্মকাণ্ড আমরা পরিচালনা করি, সেটা আন্দোলন হোক বা নির্বাচন হোক। তো সেই ক্ষেত্রে আমাদের ভয়ের কিছু নাই। তো বিএনপি একটা বিশাল একটা সমুদ্র, এখান থেকে কেউ যদি একটা ঢিল মারে, সেই সমুদ্রেতে হয়তো কিছুটা ঢেউয়ের সৃষ্টি হতে পারে, কিন্তু সেখানে মহাপ্লাবন সৃষ্টি হয়ে সমুদ্র বিনষ্ট হয়ে যেতে পারে। সব ক্ষমতা তারেক রহমানের বাসার সামনে যদি চলে যায় যমুনা থেকে, সেটি বাংলাদেশের জন্য কতখানি? শুনেন, তারেক রহমান একজন গণতান্ত্রিক নেতা। আমি প্রথমেই কিন্তু বলেছি, উনি 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টা তিনি দলের আমি এখানে আসার আগেও আমি দেখে এসেছি যে উনি স্কাইপিতে মিটিং করছেন এবং সেখানে গণতান্ত্রিক উপায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেন। এবং অনেক সিদ্ধান্ত হয়েছে আমাদের নিজেদের মধ্যে তারেক রহমানের উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে। এবং আজকে আমি একটা কথা বলি, একটা মিটিংয়ে আমি ছিলাম, যেই সিদ্ধান্তটা উনি হয়তো চাচ্ছিলেন যে এরকম হতে পারে, কিন্তু সেই সিদ্ধান্ত উনি পাল্টে দিয়েছেন। ওই আমাদের মানে অধিকাংশ লোক যখন ওইটার বিপক্ষে বক্তব্য রেখেছেন, তিনি ওই সিদ্ধান্ত পাল্টে তিনি ওই সবার মতামত নিয়ে যে সিদ্ধান্ত আসছে ওই সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন। ওনার মতো গণতান্ত্রিক নেতা আমি দেখি নাই। উনি একটা পদযাত্রা হবে কিনা সেটা নিয়ে উনি ভোট দিয়েছেন। জি। তো সেই কারণে আমি, আপনি বললেন যে সব মানে ওনার বাড়িতে আটকে যাবে, তা কিন্তু নয়। তবে হ্যাঁ, উনি তো একটা বড় দলের বড় নেতা, অবশ্যই তার সিদ্ধান্তের উপরে অনেক কিছুই নির্ভর করে। আপনি একটু আগে বলেছেন নমিনেশন বাণিজ্যের কথা বলেছেন, বিএনপিতে কোনো নমিনেশন বাণিজ্য হয় না এবং ক্ষমতা কুক্ষিগত নয়, বরঞ্চ তারেক রহমান আসলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। ধন্যবাদ ইমরান সালে প্রিন্স, রহিন হোসেন প্রিন্স এবং গোলাম মাওলা রনি আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। বিবিসির সঙ্গেই থাকুন।